দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের স্বাধীনতার পর 12 বার এই নির্বাচন হয়েছে, তবে সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে প্রতিটি নির্বাচনে এসেছে পরিবেশ আর প্রযুক্তির বেশ কিছু পরিবর্তন। সেই বিবর্তনের গল্প তুলে ধরবো নবীন প্রবীণের ভোট এই আয়োজনে। সঙ্গে আছে আমি নাইম আবির। আজ আমরা এসেছি মানিকগঞ্জের নবীন আর প্রবীণদের এই অভিজ্ঞতাগুলো শুনবো। চলুন। আমরা সামনে বেশ কয়েকজন তরুণদের দেখছি, অর্থাৎ নবীন যারা, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। হ্যালো ভাইয়া, সালাম, কেমন আছেন সবাই? এই তো আমরা ঢাকা থেকে আসছি আপনাদের কাছে। এই নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের অভিজ্ঞতা কি সেগুলো একটু জানতে চাই। আপনাদের কিছু সময় আমাদের দরকার, কোনো অসুবিধা আছে? চলেন তাহলে একটু আপনাদের সাথে কথা। আমরা এর সাথে সাথে কয়েকজন প্রবীণ অর্থাৎ আমাদের যারা মুরব্বী তাদেরকে খুঁজে বের করতে চাই। ঠিক আছে, চলো নিয়ে যাবো, চলেন। ওকে মুরব্বী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই এই যে সামনের নির্বাচন এবং আপনাদের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা নির্বাচন নিয়ে, সেটি আমরা একদল আপনাদের তরুণদেরকে জোগাড় করেছি। আপনারা সব একটা জায়গায় বসে একটু গল্প করবো আর কি। তাহলে চলেন সামনে যাই, চলো। যাবে আমরা বেশ কয়েকজন প্রবীণকে পেয়েছি এবং বেশ কয়েকজন নবীন আমাদের সঙ্গে রয়েছে, এবং তাদের সঙ্গে আমরা এই গত যে 12টি নির্বাচন হয়েছে এবং একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের মিল অমিল পার্থক্য এবং একই সাথে পরিবর্তনের গল্পগুলো আমরা জানতে চাই। প্রথমে আমি আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের কাছ থেকে শুরু করতে চাই। চাচা, আপনাদের কাছে প্রথমে যেটি জানতে চাই সেটি হলো যে এবারের যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটা একটু হাতে নিতে হবে, নির্বাচন হচ্ছে, আপনি প্রথম কত সালে ভোট দিয়েছিলেন? পাকিস্তানের থেকে বাংলাদেশ হওয়ার পরে যতগুলো ভোট হয়েছে সব ভোটেই ছিলাম বা দেখছি। আওয়ামী লীগ সরকার আসার পরে যে ভোটগুলো হয়েছে প্রথম এগুলা সব কারচুপি। কত জায়গায় ভোট না দিয়েই এমপি ডিক্লেয়ার দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের এই 2 নম্বরে, এটা মানিকগঞ্জের 2 নম্বর সিট, উনি 2বারই বিনা প্রতিযোগিতায় এমপি হয়েছেন, আমাকে ভোট দিতে হয় নাই। আর শেষের বারে যে ভোটটা হয়েছে আওয়ামী লীগের, সেখানে শেখ হাসিনা মানে রাত 10টা-12টার পরের থেকে পুলিশ লাগাইয়া দিয়ে রাত্রে ভোট সংগ্রহ করে নিয়ে গেছে। আমরা সকালে ভোট দিতে গেছি, যা আপনাকে ভোট হয়ে গেছে জানগা। এইভাবে হয়েছে। এর এই 3টা নির্বাচনের কথা তো বললেন, তার আগের গুলো যদি 91 সালে বা 2001 সালে, 90 সালে এই সময় নির্বাচনগুলোর অভিজ্ঞতা। তখন হলো কি আমাদের মতো পাবলিক, যখন এরা পার্টিতে যখন নাকি ঝগড়া শুরু হয়, এক পার্টি পাস করে এক পার্টি ফেল করে, তখন একজনে যে ফেল করে ও দোষারোপ করে, ও মাইরে খাইছে, এটা করছে, কারচুপি করছে। তা আমরা দেশের জনগণ তো দেখতে পারি নাই, আমাদের অত বড় জায়গা যাইতেও দেয় নাই, বা আমরা জানিও না। শুনছি যে এরকম হয়তো 2 নেত্রী ছিলেন, ওনারা বলছে যে এইগুলা তোমরা দেশ কারচুপি করে ভোট নিছ। তারপরে দেশের বাড়িতে আমরা অনেক সময় দেখছি যে এই একটা ওয়ার্ডে বলল যে এই 5-7টা ভোট, 10-12টা ভোট, 15-20টা ভোট মৃত্যু লোকের, এইভাবে হয়েছে। এখন ভোট হলো লাখো ভোট, সেইখানে ওই 10-15-20টা ভোট মরা মানুষের দিয়া একজন জয়ী হওয়া যায় না। এটা আমরা সাধারণ গেলে যেটা বুঝি। মানে ভোটে দেখা গেছে এক প্রতিনিধি থেকে 2-1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ ভোটের ডিফারেন্সে পাস করে। তো সেগুলাও তো এরকম হয়েছে। মানে আমি যেটা জানতে চাই আপনার কাছ থেকে সেটা হলো যে আপনি যে ভোট দিছেন, এর আগের সময় যে ভোটগুলো আমাদের বাংলাদেশে হয়েছে বা আপনাদের এলাকায় হয়েছে, সেই সময় নির্বাচনের আমেজ কেমন ছিল, মানে উৎসব কেমন ছিল? উৎসবটা ধরতে গেলে বাংলাদেশের জনগণ জাতীয় নির্বাচন আসলে যেদিন নির্বাচন হবে ওদিনটা তারা কাজকর্মই বাদ দিত, একটা ঈদের দিনের মতো মনে করত। ঈদ যেমন ঈদের দিনেও গরিব যারা
মধ্যবিত্ত আমরা যাই ঈদের জন্যই পাগল থাকতাম, ঈদের গোসল টোসল করে জামাতে যাইতাম। ইলেকশনটা ঠিক এরকমই হইতো। ওই দিনও মানুষের কাজকর্ম বাদ দিয়ে, এমনকি ঢাকা থেকেও অনেক লোক যারা চাকরি বাকরি করতো এদেরকে ছুটি দিত। এরা আগের দিন 2 দিন আগের থেকে যারা বেসরকারি চাকরি বাকরি করতো এরা দেশে এসে একটা আমেজ করতো, আনন্দ করতো। এই তারপরে ভোট এইভাবে হয়েছে। মানে একেবারে উৎসব মুখর পরিবেশে ভোট হতো। এবার একটু আমাদের যারা নবীন আছে তাদের কাছ থেকে একটু জানতে চাই, আপনাদের একজন শুরু করেন, সেটা হচ্ছে যে এই যে এই নতুন নির্বাচন সামনে, 12 তারিখ সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির, কেমন দেখছেন আপনাদের এখানে ভোটের প্রচার প্রচারণা কেমন চলছে, পরিবেশ কেমন? আমি তো মনে করেন নতুন ভোটার, তো বিগত যে ভোটগুলা দেখছি সেখানে পোস্টার ছিল অনেক, তো এবার আমরা পোস্টার দেখতেছি না, অনলাইনে প্রচারটা দেখতেছি একটু বেশি। তো সব মিলে আর কি আমার কাছে এটা একটা নতুন একটা অভিজ্ঞতার মতো লাগতেছে, কারণ আমি ছোটোকাল থেকে দেখছি রাস্তায় বেরোইলে পোস্টার, সব জায়গায় পোস্টার, ব্যানার পোস্টার, মাইকিং চলছে, অনেক সুন্দর একটাই ছিল, মানে ঈদের মতো লাগছে তখন। হয়তো আমরা পোস্টার লাগাইছি, গাছ উঠে লাগাইছি, তো এবার আর সেটা নাই, তো এটা আর কি অন্যরকম লাগতেছে আমার কাছে। তাতে এই যে পোস্টার যে লাগানো হচ্ছে না এবার, যেহেতু এটা বিধিনিষেধ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, তাতে কি ভোটের আমেজ বা উৎসব কিছুটা হলেও কম মনে হচ্ছে? মানে ভোটের ওই ফিলিংসটা কি এখনো আছে নাকি একটু কমেছে পোস্টার না থাকার কারণে? না, আসলে এটা একটু কম কম মনে হচ্ছে। হ্যাঁ, এখন পোস্টার থাকলে এটা একটু অন্যরকম লাগতো। ধন্যবাদ। আমি একটু আপনার কাছে, চাচা ওই মাইক্রোফোনটা ওই চাচাকে একটু দেই। আহ, এই যে পোস্টার নিয়ে যে ভোটের প্রচার প্রচারণা হতো, আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে দড়ি বেয়ে রশি দিয়ে টেনে পোস্টার দেওয়া হতো। সেই সময়ের কিছু যদি স্মৃতি আপনি বলেন যে কিভাবে পোস্টার আপনাদের সময় লাগানো হতো। ওই সময় তো পোস্টার লাগানোর একটা আগ্রহ, একটা আনন্দ থাকতো। আবার এনে কিছু ওই যে টাকা বিনিময় হইতো, ওদিক দিয়ে আনন্দ থাকতো, চা খাওয়াইতো, এদিক দিয়ে একটা আনন্দ ছিল। কিন্তু এই নির্বাচনে আবার ওইগুলো দেখতেছি না। কিন্তু না দেখলেও আমার মনে হইতেছে, আমার বিবেকে হইতেছে যে এটা সবচাইতে ভালো হইতেছে মনে হয় আর কি। কিভাবে মনে হচ্ছে যে এটা ভালো হচ্ছে, মানে কোন কোন বিষয় ভালো হচ্ছে মানে এই সমস্ত পোস্টার লাগানে উড়ে উড়ে করে আবার কিছু কিলেখিলি হইতো, ছেঁড়াছিড়ি হইতো, কিন্তু এইটা নাই। এই দিক দিয়ে আমার কাছে একটু ভালো লাগতেছে আর কি। মানে পোস্টার না থাকায় এক ধরনের একটা ভালো আমার বিষয় কাছে ভালো ঘটেছে। লাগতেছে আর কি। ওকে, আরেকজনের কাছে একটু মাইক্রোফোনটা দেই, আরেকজন যদি কিছু বলতে চায়। এই যে ভাই, মানে আপনার কি এবার প্রথম ভোট কিনা? জি, এই যে প্রথম ভোট দিতে যাবেন নতুন পরিবেশে, এইটা আপনার অনুভূতি কেমন, কেমন লাগে? জি, আলহামদুলিল্লাহ অনেক মানে নিজের ভিতর থেকে মানে একটা খুশি খুশি লাগছে, জীবনের প্রথম ভোট দিব। আর এখন অনলাইনের যুগ, আমরা অনলাইনে কিভাবে ভোট দিব এর জন্য কোনো পেরেশানি নিতে হচ্ছে না। আমরা ঠিক বুঝতে পারতেছি কিভাবে কিভাবে দিতে হবে, ব্যালট পেপার কিভাবে ভাঁজ দিতে হবে। তো সব মিলে মানে অনুভূতি অনেক ভালো। আর হচ্ছে এই যে ওই ভাই বলতেছিল যে সামাজিক মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনারা প্রচার প্রচারণাগুলো দেখছেন। এর আগে তো মিছিল হতো, মিটিং হতো, তারপরে মাইক বাজিয়ে প্রচারণা হতো, সেটা তো এবার হচ্ছে না, তুলনামূলক কম হচ্ছে। সেইটা এই সোশ্যাল মিডিয়াতে যে ক্যাম্পেইনগুলো হচ্ছে, আপনাদের কাছে পৌঁছায়? আপনারা এগুলো দেখেন ফেসবুকে যখন আসে? হ্যাঁ, অবশ্যই পৌঁছায়। এখন তো সবাই ইন্টারনেটেই বেশি অ্যাক্টিভ থাকে। তো সেক্ষেত্রে যুগের সাথে মিলিয়ে আমার মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত। আপনার কাছেও একই রকম একটা বিষয় জানতে চাই যে আপনি যখন প্রথম ভোট কবে দিয়েছিলেন, মনে প্রথম আছে? ভোট তো অনেক আগে দিছিলাম 90 তখন। 90-এর দিকে। হ্যাঁ, 90-তে। ওকে, ওই সময়ের ভোটের আমেজ কেমন ছিল, উৎসব কেমন ছিল? আমি তো ঢাকাতে থাকতাম, ঢাকা থেকে আসছিলাম, মানে তখন খুব একটা উৎসব মুখর আনন্দ ছিল, মানে অন্যরকম একটা আনন্দ ছিল তখন। ওটা মানে বলা যাইতেছে না, যদি এখন বলতে পারতেছি না, কিন্তু একটা আনন্দই ছিল তখন। কিন্তু ওই যে বিদ্বেষ হানাহানি থাকতো, তার মধ্যেও একটা আনন্দ ছিল। আর এখন তো মানে অন্যরকম নির্বাচন, আরও অনেকগুলি দেখলাম। আমি ফাঁকে দেখবার চিটাঙেও ছিলাম, চিটাঙে দেখলাম ভোট দিতে গেছি, হাতের মধ্যে কালি লাগাই দিয়ে বললো যে ভোট হয়ে গেছে জানকে। এরপর আবার বাড়িতে আসলাম ভোট দিতে, একবার ভোট দেওয়ার যাওয়ার দরকার নাই, ভোট হয়ে গেছে, আপনারা চলে যান গে। তো এইবার আবার কি হবে এখনও বুঝতে পারতেছি না। এখন পর্যন্ত তো কোনো কিছু বোঝা যেতেছে না। যদি নির্বাচন হয় ঠিকঠাক মতো, আমরা যদি ভোট দিতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ ভালো লাগবে। অনেক দিন পর এবার নির্বাচন হইতেছে, অনেকদিন পর নির্বাচনই হইতেছে, অনেক দিন পর। মানে এতদিন হ্যাঁ, তো ওই একঘেয়েমি প্রত্যাশা ছিল। এবার এই এই যে অনেকদিন পরে নির্বাচন হচ্ছে, গত 3টা নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই, সেটা তো এক ধরনের বাস্তবতা আছে। এই যে 5 আগস্টের পরে বিশাল একটা আন্দোলন সংগ্রাম বাংলাদেশে হয়ে গেল, অভ্যুত্থান হয়ে গেল, 1400 মানুষ এখানে প্রাণ দিল, নতুন একটা দেশ আমরা বলতেছি। এখানে আসার পরে আপনার এই যে ভোটের যে আকাঙ্ক্ষা, মানে আপনার কি মনে হয় যে এই ভোটটা হওয়া খুব জরুরি, ভোটের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবো, এই বিষয়টা আপনার কাছে কেমন ভোটটা মনে হয়? হওয়াও জরুরি,
সরকার যেটা একটা সিদ্ধান্ত নিচ্ছে হাবটের, হাবটটা হওয়া জরুরি। আর সবাই হাবটের পক্ষে দিক, এটা আমি চাই। আর কে কী চাই এটা আমার জানা দরকার নেই, কিন্তু আমি চাই আমার মন থেকে যে সবাই হাবট দিক, দেশে একটা পরিবর্তন আসুক। আগে তো বুড়া মানুষ যারা ছিল, আমরাও বুড়া হয়ে গেছি, এরকম একঘেয়েমি একটা ছিল। ইয়ং জেনারেশনের জন্য, সবার জন্যই দেশের একটা পরিবর্তন দরকার। ইন্ডিয়া বলতে একটা নির্বাচন আছে, আমাদের বাংলাদেশ হওয়া দরকার। আর যারা আগের, যারা বুড়া নির্বাচন করতেছে এখন, এমপি প্রার্থী যারা, এরা তো আগের মতোই আছে। তো এটার একটা পরিবর্তন দরকার, বিশাল একটা সংস্কার দরকার মানে বাংলাদেশের ক্ষেত্রে যে বাংলাদেশের ব্যাপার প্রেক্ষাপটে। হচ্ছে, আমি একটু এই সংস্কার নিয়ে তরুণদের কাছে আসতে চাই। নবীন যারা আছেন, সংস্কার নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, নতুন বাংলাদেশে নতুনভাবে সংস্কার হবে। উনি বললেন যে হা ভোট না ভোটের একটা বিষয় রয়েছে। আপনাদের কি মনে হয়, আপনারা এই সংস্কারগুলোকে বা এই নির্বাচনের মাধ্যমে নতুন যে প্রতিনিধি আসবে তাদের কাছে আপনারা কি ধরনের প্রত্যাশা করেন? প্রথমত আইনটাকে সংস্কার করতে চাই দেশের, এবং শিক্ষা ক্ষেত্রে একটু সংস্কার দরকার, এবং মেডিকেল যে আমাদের একটা হয়রানির মধ্যে পড়তে হয়, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলটায়। তো এইগুলো একটু মানে আমাদের সংস্কার করা দরকার। আপনার কাছে কি মনে হয় যে একই সাথে গণভোটও হচ্ছে বাংলাদেশে, হ্যাঁ বা না ভোটের যে বিষয়টা, সেটাকে আমাদের এই আপনারা তরুণ সমাজ কিভাবে দেখতেছেন বিষয়টাকে? না, এটা আসলে তেমন কিছু না তো, যেহেতু ব্যালট থাকবে দুইটা, তাই না? তো একসাথে দুইটা ভোট হয়ে যাবে, এটা তেমন সমস্যা না। আর না, সমস্যা না, কিন্তু এইটার প্রত্যাশা মানে হ্যাঁ ভোট যদি বিজয়ী হয় তাহলে একটা বড় রকমের সংস্কার বাংলাদেশে হবে, তারপরে নতুন করে একটা দেশ শুরু হবে। আবার যদি হ্যাঁ ভোট না ভোট যেতে, তাহলে যেরকম সিস্টেমটা ছিল সেই সিস্টেমে নতুন একটি সরকার গঠন হবে। সেই বিষয়টা নিয়ে আপনাদের বক্তব্য কি? হ্যাঁ, সংস্কার হবে এটা সবাই চায়, তো আমরাও চাই। তো আমাদের কিছু আবার এক্সট্রা সংস্কার দরকার। যেমন আমি যদি আজকে আমার জন্ম নিবন্ধন কার্ড করতে যাই পরিশোধে, আমার বছরের পর বছর লাগে। 300 টাকা না দিলে আমি জন্ম নিবন্ধন কার্ড পাবো না। তারপরে আমি পাসপোর্ট করতে যাব, সেখানে আমার হয়রানি। বিশেষ করে জন্ম নিবন্ধনের যে কার্ড করব, সেখানে যে ছবি তুলে, তো সেটা আমি 5 বছর পরে আমার নিজের চেহারার সাথে সেই ছবির কোনো মিল পাই না। তো এইসব ক্ষেত্রে আমাদের সংস্কারটা প্রয়োজন। আবার যে আইনের দিকটা, যে পুলিশ বাহিনী, এদের বিশাল সংস্কারের প্রয়োজন। এই মানে পুলিশের সংস্কার কেন দরকার, কি মনে হয়, কিসের জন্য মনে কেন হয়? দরকার? কারণ এরা বিগত বছর থেকে তারা দুর্নীতি করতে করতে তারা এখন আর কি সেই পথেই হাঁটতেছে। আপনি সরকার যতবার চেঞ্জ হোক না কেন, কিন্তু এই পুলিশের যে মেন্টালিটি, এটা চেঞ্জ হইতেছে না। এটা আরও বাড়ছে, কারণ তারা রাস্তা দিয়ে হাঁটার সময় মনে করেন হুট করে তারা ধরবে, হেনস্থা করবে। তো এই যে এই কয়েকদিন আগে আমাদের এইখানে মনে করেন লুডো খেলতেছে, পুলিশ আইসে মনে করেন গাড়ি উঠায় ফেলাই দিল, কয় তোমরা অনলাইন জুয়া খেলতেছো। এটা মানে তাদের এই দিকটা সংস্কার করতে হবে। আর আমি মনে করি সরকারের সংস্কার না, সবার আগে আমাদের জনগণের সংস্কার করতে হবে। কারণ যেখানে অন্যায় সেখানে যদি জনগণ প্রতিবাদ না করে, সরকার কোনোদিন পারবে না। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা একটু মুরব্বীদের কাছে আসছে। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি একটু বলেন যে এই যে আমাদের নবীন একজন তার ভাবনা বলল যে আমাদের সংস্কার করতে হবে মানুষ হিসেবে, তারপরে সরকার, তারপরে পুলিশ, আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন? এখানে দুরকম বোঝা যাইতেছে। আমরা এটা বুঝি না যে আইন যাদের কাছে আইন আছে, আইন আলারাই সংস্কার করবে, নাকি জনগণ দিয়ে সংস্কারের দরকার। যেমন বিগত সরকার আমাদের চলে গেল যেভাবে, এই ছাত্র আন্দোলনের পরে, এইরকম চাপ সৃষ্টি যদি প্রতিটি জিনিসই পরে করতে হয়, তারপরে যদি আমরা সংস্কার পাই, বা পাই বা না পাই, পাবো কি না পাবো নিশ্চয়তা নাই। আমরা আজকে দেখতেছি, এর আগে আমরা ব্যাংকে যেতাম নিজেদের টাকা সংরক্ষণ করার জন্য, ওরা ডেকে ডেকে একটা আমাদের করে দিত, কি কয় আরে, ব্যাংক কার্ড করে দিত টাকা পয়সা রাখার জন্য। এখন সেখানে গেলেও দেখা যায় লোক ঘুরে, আসেন আমি করে দিই, আসেন আমি করে দিই, 3 মাস 4 মাস ঘুরতে হয়। এক, আপনি পোস্ট অফিসে যাবেন, এই অবস্থা। আমাদের পরিশোধে যাইবেন, ওই যে ছোটো জন্ম কার্ড পড়লো, তাদের টাকা দিতে হইব, না 6 মাস ঘোরাইব। এরকম বর্তমানে বাংলাদেশে এক শ্রেণীর পাবলিকরা কোনো নাগরিকই থাকবে না, যেখানে যাবেন হোসট, ভালো কথা শুনবে না। আর বেশি একটা জিনিস হলো হইতেছে কি, দেশে ইয়ং জেনারেশন যারা আছে, আমাদের ছেলেপেলে ছোটো ভাইটা, এরাও ওই সুযোগ পাইয়া অনেকগুলো বার্গিং করতেছে। আমরা চিন্তা করি, আমরা মুসলমান ইসলাম লোক, আমরা শান্তি ভালোবাসি, সব লোকই শান্তি আসুক, যেভাবে শান্তি হয়। আমার এতটুকু
অভিজ্ঞতাতে আমাদের এই দেশের যে শক্তিশালী রাজা ছিল, শক্তিশালী মন্ত্রী পরিষদ ছিল, গঠন ছিল, এই 7-800 বা 7-8 হাজার বা 7-8 লক্ষ ছাত্র দূরে দূরে চলে গেছে, তাদের বিনিময়ে দেশ এখন যে অবস্থা আছে, সামনের দিনে যেন আল্লাহ আমাদের একটা সোনার দেশ, সোনার নেতা আমাকে দেয়, আমরা তাই প্রত্যাশা করি। আপনারাও দোয়া করি, আপনারাও সেই দিকে আমাদেরকে আগাই নিয়ে যান। একটা বড় গণ অভ্যুত্থান হলো এই যে আঙ্কেল যে কথাটি বললেন, এবং বলতে গিয়ে উনি ইমোশনালও হয়ে গেলেন যে একটা বড় ত্যাগ তিতিক্ষার পরে এই আন্দোলনের পরে একটা সফলতা বাংলাদেশের কাছে এসছে। সেই সেই নতুন একটা দেশে এসে আপনি নতুন যে নেতাকে নির্বাচন করবেন, প্রথমবার ভোট দিবেন আপনিও, কি কি গুণ দেখতে চান ওই নেতার মধ্যে যে নতুন বাংলাদেশ গড়তে পারবে? যে সে আমার জন্য ভাববে, আমার জন্য না, সকলের জন্য ভাববে। আমাদের এই যেমন বলল আমার বন্ধু যে শিক্ষার দিক দিয়ে একটু সংস্কারের দরকার, আবার আমাদের দেশের অনেক জায়গায় অনেক কিছু এখনো হয়নি, অনেক কিছু উন্নয়নের দরকার আছে, অনেক অবকাঠামো, বিভিন্ন রাস্তাঘাট আমাদের এখানে এই অনেক 10 বছর ধরে আমরা দেখতেছি, ছোট থেকেই দেখতেছি এখানে বাঁশের ব্রিজ, মানুষজন যাতায়াতের অনেক অসুবিধা হয়। এখানে আমাদের ব্রিজের দরকার স্কুলে যাতায়াতের জন্য, যাতে আমাদের এই ছেলেমেয়েরা আমরা স্কুলে যেতে পারি, সুন্দরভাবে যেতে পারি। বর্ষার সময় আমাদের কষ্ট হয়, পরীক্ষা দিতে পারি না, অনেক সমস্যা হয়। এই ধরনের আমরা গুণ চাই, তারা যেন আমাদের জন্য কাজ করে। এই চাচার সাথে একটু কথা বলি, আপনার সাথে কথা বলা হয় নাই। এই যে সবাই একটা অভিজ্ঞতার কথা বললো যে উৎসব আমেজ, পোস্টার, তারপরে মাইকিং। আপনিও তো দীর্ঘদিন এর আগেও ভোট দিয়েছেন, এবার ভোটের মধ্যে আপনার কাছে কি কি পার্থক্য মনে হয় এই যে নতুন একটা প্রেক্ষিতে আমরা এসে এই ভোট হচ্ছে? আমি 1996 সাল থেকে এই এমপি ভোট দিচ্ছি। তার আগেও ভোট হয়েছে এরশাদের সময় 86 সালে, তখনও আমি ভোটে আমাদের খলিরপুর কেন্দ্র ছিল, সেখানে মানুষ ভোট দিতে গেছে নৌকায় করে, সেটা দেখেছি। তারপরে আমরা যখন ভোটার হয়েছি, ভোট দিতে গেছি এবং অনেক পোস্টার থাকতো, এবং কি ওই ভোট কেন্দ্রে যাইতাম আসতাম সকাল থেকেই, তখন একটা আনন্দ ছিল। এখন দেশ পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন চায়, মানুষ সংস্কার চায়, ইন্টারনেটের যুগ আসছে, এখন মানুষ যেটা ভালো মনে করছে সেটাই হচ্ছে। এখন এটা যদি দেশের জন্য মঙ্গল হয় সেটা আমরা ওয়েলকাম। আর সংস্কার যেটা আমরা চাইতেছি যে দেশের জন্য সংস্কার হোক, সরকারও চাচ্ছে দেশের সংস্কার করার জন্য, আমরা সেজন্য একমত, সংস্কারের পক্ষে। সংস্কারের পক্ষে আর কি। সংস্কারের আপনাকে পক্ষে। ধন্যবাদ। আমি যদি আরেকজন এই যে যে ভাই কথা বলেনি, ওনাকে একটু মাইক্রোফোনটা দিই। আপনি কি প্রথমবার ভোট দিচ্ছেন? কি মনে হয় আপনার এই নতুন প্রেক্ষাপটে এসে নতুন যে প্রার্থীকে ভোট দিবেন, কোন কোন বিষয়ে আপনি খেয়াল করে তাকে ভোট দিতে চান? মানে সে আপনার জন্য কি করবে বা কোন গুণগুলো সেই নেতার কাছে থাকতে হবে? নতুন কেউ আসুক, নতুন আরও ভালো উন্নয়ন করুক, যে এগুলাই চাই যে আরও ভালোই হোক দেশের। আমাদের আমাদের যে মানিকগঞ্জ 2 আছে, তো এখানে আরও অনেক উন্নয়ন হোক, এটা চাই আর কি, নতুন কেউ আসুক। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, একটু আপনার কাছে আসতে চাই, ওই চাচাকে একটু মাইক্রোফোন দিই। আপনার সময়ে রাজনৈতিক দলের যারা নেতাকর্মী যেভাবে তারা রাজনীতি করত, মিছিল মিটিং করত, সেই দল আর এখন যে যারা রাজনীতি করে বা আপনাদের কাছে আসে ভোট চাওয়ার জন্য, এই দুই প্রেক্ষিতের মধ্যে পার্থক্য কি কোনো দেখতে পান নাকি একই রকম আছে? একই রকম আছে, আগের থেকে খুব একটা পরিবর্তন হয়েছে ওরকম মনে হয় না, তবে দেশ পরিবর্তন হওয়া দরকার। এখন যে পরিবর্তন হচ্ছে, আর এখন তো দেখতেছি আমরা তো এখানে আমাদের এলাকা মোটামুটি একটু ঠান্ডা আছে, এই ইন্টারনেটে দেখা যায় মাঝে মধ্যে, মোবাইল এখন ওই ইয়ংদের সাথে সাথে আমরা একটু একটু দেখতে পারি, আমরা বুঝি না যদি অতটা, কিন্তু কিছু কিছু দেখি আর কি। তো দেখা যায় যে বিভিন্ন জায়গায় যে মারামারি হইতেছে এখনও, এটা আমাদের জন্য কাম্য না। এত বড় একটা মানে দেশ স্বাধীন হয়ে গেল এরকম একটা কথা সবার মুখে মুখে, এরপরে আইসা যে দলগুলি আসছে, কেউ বিদেশ থেকে আসছে বা জ্যান থেকে আসছে, যেভাবেই আসছে, আসার পরে তারা এইভাবে এখনই শুরু করে দিছে, এটা আমাদের কাছে কাম্য না, এটা আমরা কোনো সময় চাই না। এরা আপনারা কি চান তাহলে? আপনাদের চাওয়া আমরা কি? চাই যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক, যেই জিতুক তারই সাপোর্ট করব। হ্যাঁ, ভালো একটা নেতা আসুক সেটাও আমরা চাই, ভালো মনের মানুষ আসুক সেটাও চাই, কিন্তু সবাই নিরপেক্ষভাবে নির্বাচন করুক, এমনি সুস্থভাবে নির্বাচন করুক, মারামারি হানাহানির দরকার নেই আমার। আপনিও কি একই রকম দেখেন? আগে আপনি যখন এই যে 90 সালের একটা দল বা যেভাবে তারা ভোট চেয়েছে, মিছিল মিটিং করছে, এখনকার এসেও কি রাজনৈতিক দলগুলোর চরিত্র আচার আচরণ একই রকম? আজকে 25 বছর 30 বছর আগের নেতা যদি এখন আবারও সেই নেতাই আসে,
তারা তো এই দেশেরই নেতা ছিলেন, এখনো তারাই আসতেছেন। মানে নতুন মুখ পাওয়া যাচ্ছে না আর কি। আচ্ছা, আপনারা কি নতুন মুখ পাওয়ার পক্ষে, তরুণদের পক্ষে চান? জি, তরুণদের পক্ষে বা তরুণদেরকে তাদের একটা ভালো সুস্থ মস্তিষ্ক, তারা ভালো দেখে, ভালো ই করে, যাদের মধ্যে হুসুট খাওয়া কোনো আগে ঘুষ খাইছি, ব্রিজ করতে যাই কতটি ঢালছি, এটা করতে ওটা করতে, এরকম করতে করতে এখন কি বলবো, আমরা মুখে মুখে একটা বলছি যে শুনি যে নেতাদের যারা ফুল বাগিচা পানি দেয় তারাও হেলিকপ্টারে চলে। এই যে চাচা যেটা বললেন, অনেকেই আমরা নিজেদেরকে গরিব হিসেবে বলি বাংলাদেশকে, কিন্তু আমরা আসলে আমাদের অনেক কিছু সম্পদ আছে। তো এই যে নতুন যে নেতা বা নতুন যারা আসবে বাংলাদেশের এই 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 নির্বাচনের মাধ্যমে আপনাদের আসনে যারা আসবে বা সারা বাংলাদেশ যারা চালানোর জন্য আসবে, এই পার্লামেন্ট চালাইতে আসবে, তারা কি, তাদেরকে আপনারা এই যে এরকম আগের মতো দুর্নীতি করবে কিনা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন কিনা? মানে তারা তাদেরকে ভোট দেবার ক্ষেত্রে দুর্নীতির সাথে সে যুক্ত আছে কিনা, ঋণ খেলাপি কিনা, এই বিষয়গুলো খেয়াল করবেন কিনা আপনারা? সকলকেই একটা প্রশ্ন করতে হবে ভোট দেওয়ার আগে, যে এত বিগত বছরগুলোতে আপনার ধরেন একটা দল থেকে মানে ভোটে দাঁড়ায়, নমিনেশন পায়, ওই প্রতীকের উপরেই সে পাশ হয়ে যায়। সে ব্যক্তির কি যোগ্যতা আছে সেগুলো কেউ দেখে না। তো আমি মনে করি যদি ভোট দেওয়ার আগে প্রত্যেকটা ভোটার যদি এটা চিন্তা করে যে আমি কাকে ভোট দিচ্ছি, এই প্রশ্নটা করে যে তার যোগ্যতা আছে কিনা যে পার্লামেন্টে যাওয়ার, সংসদে বসার, যদি এই যোগ্যতা থাকে তাকে যদি তারা নির্বাচিত করে, তাহলে আমার মনে হয় অবশ্যই দেশে উন্নয়ন হবে। মানে মার্কা দেখে না, মানে ব্যক্তি দেখে, ব্যক্তির যোগ্যতা দেখে ভোট দিতে যোগ্যতা হবে। দেখে ভোট দিতে। জি, আপনাকে ধন্যবাদ। ওই চাচার কাছে একটু মাইক্রোফোনটা দিয়ে। চাচা, এই আমরা তো কৃষি প্রধান দেশ, যে সব ধান পাট এইসব চাষ করে বা পশু খামার টামার চালায় আমাদের খেতে হয় আর কি। আহ, এই যে ধানের ন্যায্য মূল্যটা পাওয়া যায় না, নতুনভাবে আপনারা কি চান তাদের কাছে যারা আসে? নিশ্চয়ই এই বিভিন্ন দলের প্রার্থীরা আপনাদের কাছে আসছে, তাদের কাছে আপনাদের কি কথা হয়েছে? আমাকে কথা দিয়ে তো তাকে আর কাজ হইতেছে না। আমার যে মনের দুঃখ, এই দুঃখ তো তাকে বোঝানো যাব না। কারণ এই যে মজুতের কথা কইলেন, যেমন এই যে এখনই বর্তমানে এই গ্যাসের বোতলের যে যে সমস্যা, এটা করতেছে কিরা, এটা যারা দুর্নীতি করবো তারাই তো করতেছে। আর তারাই যদি আবার নির্বাচন করবো আসে, তাহলে আমাকে শান্তি আসে কখনই। ওকে, আপনাকে ধন্যবাদ। আমরা একটু এই একেবারে শেষের দিকে আমরা যেহেতু চলে আসছি, আপনাদের এই নতুন বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা কি? সামনে যে ক্ষমতায় আসবে, যে দল আসুক বা যে নেতা আসুক, তাদের কাছ থেকে আপনারা কি চান? 24-এর একটা বড় গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সেটি আসলে পূরণ করতে, মানে তাদের কাছ থেকে আপনাদের চাওয়া আছে কিনা? এই বৈষম্য আসলে এটা বাংলাদেশে যুগের পর যুগ থাকবেই। কারণ আজকে একটা হয়েছে 5ই আগস্টের পরে, দেখেন আজকে নির্বাচন, যার কারণে আপনি সব প্রার্থীদের আপনি পাইতেছেন। নির্বাচনটা শেষ হয়ে যাক, আপনি গণমানুষের নেতা এখন বলতেছেন ঠিক আছে, এখন আসলে আমাদের ভোটটা আপনাদের দরকার, যার কারণে আপনারা বলতেছেন সে গণমানুষের নেতা মানুষের কাছে আসতেছে যাইতেছে। যখন নাকি সে নির্বাচিত হওয়ার পরে সে এক একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পায়, তখন কিন্তু সে সে এইটা মানুষ পাইব কি? সে তো ওই মন্ত্রণালয়ের দিকেই যায় না। তার ভাইস্তে থাকলে, তার ছোট ভাই থাকলে, তার মামা থাকলে, এরা নিয়ন্ত্রণ করে, এরা দুর্নীতি করে কিছু একটা পার্সেন্ট যায় তার ব্যাংকে। নেতা আসলে এরা শুধু এই ভোটের সময় মানুষের কাছে আসে, ভোটের পরে মানুষ পাইবো না, দেশও পাইবো না, এই নেতারা দেশও পায় না। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আসলে অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম এই নবীন এবং প্রবীণের ভোট ভাবনা নিয়ে, এবং একই সাথে দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্য নিয়েও আলোচনা হচ্ছিল, তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা। অর্থাৎ অনেকেই এখানে 90 সালের দশক থেকে 90-এর দশক থেকে ভোট দিয়েছেন, এবং একদল যারা এবারই প্রথম ভোট দিবে তাদের আমরা ভাবনা শুনলাম, এবং তাদের মাধ্যমে একটা জিনিস এখানে উঠে আসলো, সেটি হলো যে নতুন নেতৃত্ব দরকার বাংলাদেশকে আসলে পরিবর্তন করবার জন্য। আজকের নবীন প্রবীণের পরে পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।